আপনি কি নিয়মিত বুক জ্বালাপোড়ায় ভোগেন? খাবারের পর ঢেকুর উঠে, বমি ভাব হয়, পেট ফাঁপা ধরে থাকে, আর ভাবছেন আপনার পাকস্থলীর অ্যাসিড বেশি হয়ে গেছে। যদি আমি বলি সমস্যাটা হয়তো উল্টো, আপনার পাকস্থলীর অ্যাসিড কমে গেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। আজকের ভিডিওতে আমি বলবো লো স্টমাক অ্যাসিড বা পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার 12টি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কিভাবে প্রাকৃতিকভাবে আপনার হজম শক্তি আপনি ফিরিয়ে আনবেন। তো লো স্টমাক অ্যাসিড বা পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার গুরুত্বপূর্ণ 12টি লক্ষণ। প্রথম লক্ষণটি বলবো যে বুক জ্বালা পোড়া। এর কারণ হচ্ছে যদি অ্যাসিড কমে যায়, খাবার ঠিক মতো ভাঙে না, খাবার পাকস্থলীতে বেশি সময় ধরে পড়ে থাকে, তারপর ফার্মেন্টেশন শুরু হয়, গ্যাস তৈরি হয় এবং এই চাপ যেই অ্যাসিডটা থাকে, অল্প কিছু অ্যাসিড, সেই অ্যাসিডকে উপরের দিকে ঠেলে দেয়। তো তাই অনেক সময় বুক জ্বালা পোড়া শুরু হয়, কিন্তু এই বুক জ্বালা পোড়াটা কিন্তু লো স্টমাক অ্যাসিড অর্থাৎ পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার কারণে শুরু হয়েছে। এরপর দ্বিতীয় যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে বারবার ঢেকুর ওঠা। তো এটার কারণ হচ্ছে যে প্রোটিন বা মাছ মাংস প্রোটিন খাওয়ার পরে আমার যদি বেশি ঢেকুর উঠে তাহলে বুঝতে হবে যে হজম ঠিক মতো হচ্ছে না, এবং এইটার জন্য অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। কারণ অ্যাসিড না হলে খাবারগুলো ঠিকমতো পরিপাক হয় না, আনডাইজেস্টেড থাকে এবং গ্যাস তৈরি হয়, এই ঢেকুর বা এই সমস্যাগুলো হয়। তো 3 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে যদি মাংস বা ডিম খাওয়ার পরে বমি ভাব হয়। তো এটা কারণ হচ্ছে পাকস্থলীতে পেপসিন নামে একটা এনজাইম আছে, তো এটা প্রোটিন ভাঙতে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কাজ করতে হলে আমাদের পাকস্থলী অ্যাসিডের যে পিএইচ সেটা 1.3 থেকে 3-এর মধ্যে থাকতে হবে। অ্যাসিড যদি কমে যায় তাহলে পেপসিন ঠিকমতো কাজ করে না, ফলে যেটা হয় বমি ভাব হয়, অস্বস্তি দেখা দেয়। এই সমস্যাগুলো আমাদের মধ্যে অবজার্ভ করি আমরা। তো 4 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে রাতে পেট ফাঁপা হয় এবং সকালবেলা এটা কমে যায়। তো এটা কারণ হচ্ছে যদি আমরা উচ্চ ফাইবার মানে আঁশযুক্ত খাবার বেশি খাওয়া হয় তাহলে খাবার খাওয়ার পর পেট ফুলে যায়, হ্যাঁ, সকালে এটা মানে কমে আসে। তো এটা অতিরিক্ত যে মাইক্রোব, আমাদের যে পেটের যে ব্যাকটেরিয়াগুলো আছে, ওটা অতিরিক্ত ফার্মেন্টেশনের কারণে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর 5 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে যে খাবারের যদি 1-2 ঘন্টা পরে একটা অস্থিরতা বা উদ্বেগ বা ডিসকমফোর্ট ফিল করেন তাহলে কিন্তু এটা লো স্টমাক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ সিমটম। কারণ এটা হচ্ছে অপরিপাক অপরিপাক খাবার যেটা, হ্যাঁ, সেটা ভ্যাগাস নার্ভকে উত্তেজিত করে, অ্যাড্রিনালিন রিলিজ হয়, আপনি অস্থির হয়ে যান, আপনার কাঁপুনি বা নার্ভাস সিস্টেম মানে নার্ভাস অনুভব করেন। 6 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে খাবারের পরে বা হাঁচি বা নাক দিয়ে পানি পড়া। তো অনেক সময় যেটা অপরিপাক প্রোটিন যেটা, হ্যাঁ, যেটা রক্তে ঢুকে গেলে আমাদের হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন রিলিজ করলে আমাদের অ্যালার্জির মতো উপসর্গগুলো দেখা যায়। তো 7 নম্বর যে লক্ষণটি বলবো লো স্টমাক অ্যাসিডের সেটা হচ্ছে মুখে নিয়মিত মানে দুর্গন্ধ হয়। তো এটা কারণ হচ্ছে যে অপরিপাক যে খাবারটা আছে এখান থেকে সালফার যৌগ তৈরি হয়, যেটা সবসময় মুখে একটা বাজে গন্ধ আসে, দাঁত ব্রাশ করলেও এই গন্ধগুলো যায় না। হ্যাঁ, আমরা অনেক সময় দাঁতের ডাক্তারের কাছে যাই বা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে কিন্তু গন্ধ যাচ্ছে না, কারণ এই সমস্যাটা পেট থেকে শুরু হচ্ছে, হজম না হওয়ার কারণে। আর 8 নম্বর যে লক্ষণটি বলবো যে টয়লেটটা হালকা রঙের হয় বা কমোডে ভাসে, ঠিক আছে? কারণ কি লিভার থেকে বাইল বা পিত্ত ঠিকমতো যদি বের না হয় তাহলে ফ্যাট হজম হবে না এবং স্টুলের রং ও গঠন পরিবর্তন হবে এবং স্টুলগুলো ভাসবে, এবং এটার জন্য লো স্টমাক অ্যাসিড একটা অন্যতম গুরুত্বপূর্ণ মানে দায়ী। কারণ অ্যাসিড ভালো থাকলে আমার পিত্ত ঠিকমতো রিলিজ হয়। 9 নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে পায়খানায় যদি আনডাইজেস্টেড ফুড দেখা যায়, অর্থাৎ যে খাবার খাচ্ছেন সেটি যদি টয়লেটে দেখা যায়, তাহলে এটাও লো স্টমাক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ সিমটম। বিশেষ করে আপনার বিভিন্ন বীজ, সবজি, আঁশ যদি দেখা যায় টয়লেটের সাথে যাচ্ছে, তাহলে এটা কিন্তু লো স্টমাক অ্যাসিড। এটা হয় যারা দীর্ঘদিন অ্যান্টাসিড বা পিপিআই যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যাবিপ্রাজল, ইসোমেপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন, তাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর 10 নম্বর যে লক্ষণ হচ্ছে যে যদি আপনার অতিরিক্ত লবণ খাওয়ার প্রতি আগ্রহ হয়, এটাও কিন্তু লো স্টমাক অ্যাসিডের গুরুত্বপূর্ণ সিমটম। এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আপনার পাকস্থলীর অ্যাসিড প্রতিদিন 1.5 থেকে 2.5 অর্থাৎ 1.5 থেকে 2.5 লিটার পর্যন্ত অ্যাসিড তৈরি করে। তো এই অ্যাসিড তৈরি করার জন্য ক্লোরাইড লাগে, যেটা আমাদের লবণ থেকে আসে। সুতরাং আপনার যদি অ্যাসিড কম থাকে তাহলে আপনার বডি নিজের ভাবেই লবণের প্রতি আসক্তি বাড়বে, কারণ তার ক্লোরাইড প্রয়োজন। হ্যাঁ, তো এই ক্লোরাইড প্রয়োজনটাকে আপনি অন্যভাবে নেওয়া যাবে না, এটা একটা সিগন্যাল যে আপনার পাকস্থলী অ্যাসিড কম। আপনার বডি লবণের মাধ্যমে সেই অ্যাসিড তৈরি করার জন্য সিগন্যাল পাঠাচ্ছে। এরপরে 12 নম্বর লক্ষণটি বলবো সেটা হচ্ছে আপনার কার্ব বা কার্বোহাইড্রেট খাওয়ার প্রতি একটা অতিরিক্ত ঝোঁক তৈরি হবে, কিন্তু প্রোটিন খাওয়ার প্রতি একটা অরুচি আসবে। এটা কিন্তু লো স্টমাক অ্যাসিডের লক্ষণ। কারণ কি? কারণ প্রোটিন আপনার হজম বাধাগ্রস্ত হয়,
ফলে শরীর দ্রুত শক্তির জন্য প্রোটিন নিতে পারে না। তো সহজ শক্তির জন্য কার্বোহাইড্রেটের উপর নির্ভর করে। তখন আমার শরীর বা আমি বা আমাদের এই ধরনের লো স্টোমাক অ্যাসিডে আক্রান্ত রোগীরা কার্বোহাইড্রেটের প্রতি বেশি ফ্যাসিনেটেড হয়ে যায়। হ্যাঁ, প্রোটিন খেলে বা প্রোটিন খেতে ইচ্ছা করে না, অরুচি চলে আসে। অনেকের আবার শোয়ার সময় বমি ভাব হয়, কারণ আপনার যে স্ফিংক্টার আছে, খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝখানে যে লোয়ার এসোফেজিয়াস স্ফিংক্টার আছে, সেটা দুর্বল হয়ে যায়, অ্যাসিড প্রোডাকশন কম থাকে। তো যখন আপনি শুয়ে পড়েন তখনই অস্বস্তি লাগে, বমি ভাব হয়। তো এখন আমরা জানবো যে আসলে অ্যাসিড কেন কমে যায়। তো অ্যাসিড আসলে কমে যাওয়ার পিছনে যে কারণগুলো আছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী যদি স্ট্রেসে আমরা আক্রান্ত থাকি তাহলে অ্যাসিড প্রোডাকশন কমে যায়। যারা বিভিন্নভাবে মানসিকভাবে পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন এগুলো আক্রান্ত, তাদের অ্যাসিড কম। যাদের পানি শূন্যতা আছে, ডিহাইড্রেশন আছে, পর্যাপ্ত পানি খাচ্ছে না, তাদের অ্যাসিড কম। খনিজের ঘাটতি, যেমন স্পেশালি ক্লোরাইডের ঘাটতি হলে অ্যাসিড কম হয়। যারা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড বা পিপিআই যেটা বলা বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ খাচ্ছেন, গ্যাসের ওষুধের নামে যে অ্যাসিড কমানো ওষুধ খাচ্ছেন, তাতে সমস্যা হচ্ছে। এছাড়া যারা বিভিন্ন প্রসেস বা জাঙ্ক ফুড খাচ্ছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও অ্যাসিড কমের সমস্যাগুলো দেখা যায়। তো এই সবগুলো বিষয় আপনাকে ধীরে ধীরে আপনার হজম প্রক্রিয়াকে দুর্বল করে ফেলে বা আমাদের হজম প্রক্রিয়া দুর্বল করে, এবং আমরা কিন্তু এই লো স্টোমাক অ্যাসিডের বিভিন্ন যে সিমটমগুলো বললাম সেগুলো কোনো না কোনো সিমটম দ্বারা আক্রান্ত হয়। তাহলে যাদের লো স্টোমাক অ্যাসিড থাকে তাদের সারা শরীরে কি সার্বিকভাবে কি ক্ষতি হতে পারে? সাধারণত তাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়, ফলে হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায়। আয়রন এবং ভিটামিন বি 12 এর ঘাটতি হয়, যে কারণে রক্তশূন্যতা দেখা যায়। ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ হয়, এজন্য পেটে বুটবাট করে, পেট মোচড়ায়, কামড়ায়, বিভিন্ন সময় ফ্লাজিল, মেট্রোয়েড জাতীয় ওষুধ খায় বা অ্যান্টিবায়োটিক খেতে হয়। এবং যেটা বললাম যে পিত্তের প্রবাহটা আমার এই অ্যাসিডের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। যাদের অ্যাসিড প্রোডাকশন কম হয় তাদের পিত্তের প্রবাহ কমে যায়। পিত্তের প্রবাহ কমে গেলে পিত্তটা গলব্লাডারে জমে থাকে দীর্ঘদিন, জমে জমে এটা ওখান থেকে গলব্লাডারে স্টোন, মানে গল স্টোন হওয়ার ঝুঁকি বেড়ে যায় এবং গল স্টোন হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন আমরা বলবো যে কিভাবে প্রাকৃতিকভাবে আপনি আপনার এই হজম শক্তি বাড়াতে পারেন বা অ্যাসিড বৃদ্ধি করতে পারেন। প্রথমে সহজ যে কাজটি করবেন সেখানে হচ্ছে 1 টেবিল চামচ আপনি অ্যাপেল সিডার, অবশ্যই অর্গানিক এবং উইথ দ্য মাদার দেখে নেবেন, অ্যাপেল সিডার ভিনেগার 500 ml কুসুম গরম পানিতে মিশিয়ে খাবার 10 থেকে 15 মিনিট আগে আপনি খাবেন। ঠিক আছে? এতে আপনার গ্যাস্ট্রিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টমাক থেকে নিঃসরণ বাড়াবে, এবং এর সাথে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন তিতা জাতীয় শাক, যেমন তিতকুটে শাক বা আরগুলা শাক বলে, বা এই তিতা জাতীয় শাকগুলো বা সালাদ, এগুলো যদি আপনার খাবার আগে গ্রহণ করেন বা খাবার শুরুতে গ্রহণ করেন তাহলে এটা ভ্যাগাস নার্ভকে মানে স্টিমুলেট করে, ভ্যাগাস রিফ্লেক্স সক্রিয় করে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে? 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট আমরা প্রয়োজনে রোগীদের দেই, সেটা হচ্ছে বিটেন হাইড্রোক্লোরাইড। তো এটা খাবারের আগে একটা ক্যাপসুল দিয়ে শুরু করতে পারেন। তো যার যত কম এটা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। তো এটা যতক্ষণ না পেট গরম না হয়ে যাচ্ছে বা উষ্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আপনার নিবেন, এবং আলসার থাকলে এটা ব্যবহার করবেন না, বা কোনো পেটে জ্বালা পোড়া বা ব্যথা করলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়া আমাদেরকে পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। প্রতিদিন 1.5 থেকে 2 লিটার পানি তো অবশ্যই গ্রহণ করতে হবে। তো কিন্তু পানিটা খাবারের সময় না, হ্যাঁ? বা খাবারের পরপরই পানি গ্রহণ করব না। অন্তত 0.5 ঘন্টা, 1 ঘন্টা ওয়েট করে তারপর খাবো। কারণ পানি খেলে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যায়। এছাড়া প্রাকৃতিক লবণ যেমন সেলটিক বা সি সল্ট এটা গ্রহণ করতে পারি, পিঙ্ক সল্ট গ্রহণ করতে পারি। তো এটা সাধারণত মানে খাবারের সাথে বা সারাদিনে আমরা যদি 4 ভাগের 1 চা চামচ পানিতে মানে 1 গ্লাস পানিতে মিশিয়ে খাবার 0.5 ঘন্টা আগে খেয়ে নেই, তাহলে সেটা কিন্তু ভালো অনেক সময় যাদের অ্যাসিড কম আছে। আর খাবারের পরে হাঁটার অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। 10 মিনিট আপনি খাবারের পরে হাঁটবেন। এতে আপনার গ্যাস এবং রিফ্লাক্স কমে যাবে। আর খাবারের সময় যেটা বলেছিলাম যে পানি গ্রহণ করা যাবে না। মানে খাবারের সাথে যদি আমি পানি গ্রহণ করি বা খাবার খাওয়ার পর পানি খেয়ে ফেলি তাহলে যে স্টমাক অ্যাসিডটা থাকে সেটা পাতলা হয়ে যায়, এবং এই পাতলা অ্যাসিড কিন্তু আমার হজমে সহায়তা করবে না। তো শেষে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে লো স্টমাক অ্যাসিড কোনো স্থায়ী কোনো প্রবলেম না। কিন্তু এই প্রবলেমের কারণে মানুষ অনেক সমস্যায় আক্রান্ত, এবং তারা বিভিন্নভাবে গ্যাসের ওষুধ বা অন্যান্য ওষুধে তারা খেয়ে মানে ট্রাই করতেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তো শরীরকে সঠিক সিগন্যাল এবং পুষ্টি দিলে এটা নিজেই শরীর এটাকে রিকভারি করতে পারে, কিন্তু সঠিক মেসেজটা আপনার জানতে হবে, লক্ষণগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো আপনি যদি যে লক্ষণগুলো আমি বললাম 12টি লক্ষণ, সেই উপরের লক্ষণের মধ্যে যদি কোনোটা নিজের মধ্যে খুঁজে পান, হ্যাঁ, তাহলে সমস্যাটা আপনাকে ইভালুয়েট করতে হবে, হয়তো এটা লো স্টমাক অ্যাসিড। তো ভিডিওটা আমি মনে করি যে এটা জনস্বার্থে যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি যারা লো স্টমাক অ্যাসিড আক্রান্ত আছে তারা উপকৃত হবে। কারণ এই সমস্যাগুলো আসলে আমি এখন সত্যিকার অর্থে দেখতেছি যে একটা মহামারীর মতো অবস্থা, কারণ মানুষ এই অ্যাসিড কম এবং অ্যাসিড বেশির এই সমস্যাগুলো আলাদা করতে পারছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।